শরীরে নেই একটু চোর, পিচির তেজ আছে। বেয়াদব মেয়ে। বলেই ওখান থেকে বেরিয়ে পড়ে। সায়র কুহুকে বলে। আর ওকে? কুহু মাথা নেড়ে বলে। বাসায় যাব। চলো, আমিও যাব। অন্তিক রুম থেকে বের হতেই স্তব্ধ হয়ে যায় তিতাস আর লিজার বিভ্রান্তিকর মুহূর্ত দেখে। সায়র ওকে পাশ কাটিয়ে বের হলে সেও স্ট্যাচু। কুহু পেছন থেকে বলে। কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বলেই পা বাড়াতেই অন্তিক কুহুর চোখে ধরে ভেতরে ঢেলে দেয়। আর সায়র বড় করে গলা খাকারি দেয়। তিতাস আর লিজা দূরে ছিটকে দাঁড়ায়। এদিকে কুহুর চোখ বন্ধ করে রেখেছে অন্তিক। কুহু ওর বুকে কিল থাপ্পড় দিয়ে বলছে। এই কুত্তা প্যাঁচা হাঁদারাম, ছাড় আমার চোখ। তুই কতবার আজকে আমাকে টাচ করেছিস? আমার বাসায় গিয়ে ডেটল দিয়ে গোসল করতে হবে। ছাড় ছাড় বলছি। অন্তিক কুহুর চোয়াল ধরে বলে। শোন, তোকে টাচ করার কোনো শখ নেই আমার, বুঝলি বেয়াদব মেয়ে? আর তুই দুনিয়ার একমাত্র মেয়ে হলেও আমি তোকে টাচ করব না। কুহুও কম কিসের অন্তিকের কলার চেপে ধরে বলে। তাহলে টাচ করলি কেন? ছাড় বলছি। অন্তিক হাতের চাপ বাড়িয়ে বলে। তোর মতো মেয়েকে বিয়ে করবো এইটাই তো অনেক। বললাম না, সারা জীবন ভার্জিন থাকবো, তবুও তোকে টাচ করব না। কুহু বলে। তোকে তো বিয়েও না করে আমি যাও না। সায়র এসে ওদের থামিয়ে বলে। স্টপ ইট, কি হচ্ছে এটা কি? অন্তিক বলে। এই পেঁচিকে যেভাবে এনেছিস ঠিক সেইভাবে দিয়ে আয়। আর কখনো আমাদের মাঝে আনবি না। বলেই হনহনিয়ে বেরিয়ে পড়ে। সায়র খেয়াল করে কুহুর চোয়াল লাল হয়ে আছে। সায়র হাত দিতে যাবে, কুহু রাগ দেখিয়ে বলে। কখন থেকে বলছি বাড়ি যাব, দিয়ে আসুন আমাকে। সায়র আর কিছু বলে না, বেরিয়ে পড়ে বিদায় নিয়ে তাদের থেকে। কেটে গেল অনেক দিন। কুহু আর অন্তিকের দেখা হয়নি অনেক দিন। তবে এতে কারো কিচ্ছু চাই আসে বলে মনে হয় না। অন্তিক অফিসের কাজে আর কুহুর পরীক্ষার ব্যস্ততা। তার উপর চিন্তা তো আছেই, পরীক্ষার 1 মাস পরেই কোর্টে গিয়ে তাদের বিয়ে। এগুলো নিয়ে ওদের মাথায় হাজারো চিন্তা। দুজন দুজনের মুখও দেখতে নারাজ। দুই পরিবারের মধ্যে কথা হয়, একজন স্টাফ ধারা। তবুও আনিস শিকদার ও আরশাদ শিকদার কথা বলতে নারাজ। কিন্তু বিয়ের মতো একটা সিদ্ধান্ত তো কোনো ছেলে খেলা নয়। তাই তারা দুই পরিবার বৈঠকে বসবে আজ। কুহু আজ পরীক্ষা দিয়ে বাড়িতে গেলে ওর মা বলে ওকেও থাকতে হবে আলোচনায়, কারণ ওকে নিয়েই তো কথা হচ্ছে। সন্ধ্যায় বাড়ির বড় ছোট্ট সবাইকে নিয়েই আলোচনা হবে। আলোচনা বলতে ওরা শুধু ক্লিয়ার করবে যে বিয়ের ঠিক কতদিন পর ডিভোর্স দেওয়া যায়। তাদের অফিসের বড় আলোচনা কক্ষে সবাই বসে আছে। কুহু আর অন্তিকও আছে। আজ তাদের সাথে আকাশ, নুসাইবা, মনিও আছে। কক্ষে পিনপিনে নীরবতা। কারোর সাথে কথা বলা যেন একটি ঘৃণ্য কাজ করছে তারা। এতগুলো বছরে এই আজ তারা এক হয়েছে। নীরবতা ভেঙে রাহাত বলে। এগুলো নিয়ে এত বলার কিছুই নেই। বিয়ে হবে, 4 মাস লাগবে কাগজপত্র রেডি করতে। আর 4 মাসের একদিনও বেশি হবে না। আমার বোনকে মুক্ত করে দিবেন আপনারা। আনিস শিকদার তার কথাই বলে। সেটাই হবে। আমরা চাই বিষয়গুলো পরিষ্কার করে দিতে। আরশাদ শিকদার বলে। আমার মেয়ে ছোট্ট, ওকে এগুলোতে জড়ানোটা ঠিক নয়। তবুও পরিস্থিতি এমন যে করতে হচ্ছে। আমি বলবো এসব কিছুতেই যেন আমার মেয়ের উপর কোনো রকম চাপ সৃষ্টি না হয়। আনিস শিকদার ভ্রু কুচকে বলে। বিয়ে হবে কোর্টে গিয়ে, ওখান থেকেই বিয়ে, ওখানেই শেষ। আমরা মেয়েকে বাড়ি তুলব না, আর না মেয়ের কোনো দায়িত্ব নিব। দেনমোহরও আমরা বুঝিয়ে দিব, যে কোনো রকম ঝামেলা না করতে পারিস তোরা। এতটা সময় বাকিরা চুপ থাকলেও আকাশ এবার বলে উঠল। কি বলো এটা বাবা? বিয়েটা কোনো খেলা নয়, ওদেরকে সুযোগ দেওয়া দরকার। যদি ওরা একসাথে থাকতে পারে। কুহু আর অন্তিক একসাথে বলে উঠল। কখনো না। সবার দৃষ্টি তাদের দিকে। অন্তিক বলে। ওর সাথে থাকা এটা কখনোই সম্ভব না। কুহুও রাগ দেখিয়ে বলে। হ্যাঁ, আমাকে কি পাগলে ধরেছে যে এর সাথে সংসার করব? আনিস শিকদার তাচ্ছিল্য হাসে আর বলে। দেখলি তো, ওরা বিয়েটা মানতে চায় না। আরশাদ শিকদারও গম্ভীর কণ্ঠে বলে। এমনিতেও আমার মেয়েকে আমি কখনো ওই পরিবারে দিব না। আকাশ অন্তিকের 1 বছরের ছোট, তাই তো সে পরিবারের সব সিদ্ধান্তেই কথা বলতে পারে। সে বলে। আপনাদের সবারটাই বুঝতে পারছি আমি, তবু
আপনারা নিজেদের জন্য দুটো জীবন নষ্ট করতে পারেন না। এমনও হতে পারে ওরা একসাথে থাকলে কিছু পরিবর্তন হবে। আর কুহু, অন্তিক, তোদের ও বলি, নিজেদের একটা সুযোগ দে। কুহু হুট করে দাঁড়িয়ে বলে, আমি বলে দিয়েছি আমি ওর সাথে থাকবো না। আর কালকে আমার ইংরেজি এক্সাম। এখানে বসে থাকলে হবে না। আকাশ ভাইয়া প্লিজ এগুলো নিয়ে আর কথা বাড়াবেন না। অন্তিকের কুহুর কথায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। সে রিজেক্ট করবে এই মেয়েকে, তা না এই মেয়ে সবার সামনে তাকে রিজেক্ট করছে। অন্তিক বলে, এই পিচির সাথে সারা জীবন থাকা অসম্ভব। আকাশ, তোর বুঝতে হবে, দেখতে হবে, এটা একটা বেয়াদব মেয়ে, এর সাথে থাকা সম্ভব না। সবার সাথে এই মেয়ে ভালো হলেও আমাকে তুই করে কথা বলে। কুহু বলে, দেখ কত বড় বেয়াদব, তোকে আপনি, আমাকে তুমি, আর তুই, এর সাথে কি সংসার করবো আমি? রাহাত রেগে গিয়ে দাঁড়িয়ে বলে, অন্তিক, তুই কুহুর গায়ে হাত তুলিস? তোর সাথে আমার বোনকে কখনো দিব না। আরশাদ শিকদার বলেন। কত বড় সাহস তোর, আমার মেয়ের গায়ে হাত তুলিস? আনিস শিকদার দাঁড়িয়ে বলেন, তোর মেয়ে যে ভালো তেমনটাও না। কত বড় বেয়াদব ফলে অন্তিকের সাথে এমন ব্যবহার করে। সবাই বুঝতে পারে এখানে ভুল কথা বলে ফেলেছে। মনি কুহুর কাছে গিয়ে বলে, অন্তিকের মা রোমানা বেগম এত সময় দেখলো সব, তারপর হুট করে বলল, বিয়ে হোক 4 মাস বা 2 দিনের জন্য, মেয়ে আমাদের বাড়ি নিয়ে যাব। যতদিন সে অন্তিকের বউ থাকবে আমাদের সাথেই থাকবে। ওনার কথায় সবাই ওনার দিকে তাকায়। উনি কঠিন চোখে তাকিয়ে আছে। আনিস শিকদার বলে, কি বলছো এগুলো? রোমানা বেগম আবারও কঠিন স্বরে বললেন, যা বলেছি ঠিক ভেবেই বলেছি। মেয়ে আমাদের বাড়িতে থাকবে 4 মাস। অন্তিক হুট করে বলে, আম্মু, আমি কখনো এই মেয়ের সাথে থাকতে পারবো না, এক দিনের জন্য না। রাহাত রাগ দেখিয়ে বলে। রোমানা বেগম আবারও বলেন, যদি আমার কথা না মানতে পারো আমিও এই বিয়ে হতে দিব না। অন্তিক, তোকে আমি বলে দিলাম, কুহুকে তুই বাড়িতে আনবি মানে আনবি। ওনার কথাটা নিয়ে এখানে আবার ঝামেলা শুরু হয়ে যায়। কুহু রাগ দেখিয়ে বেরিয়ে পড়, সাথে মনি, আকাশ, নুসাইবা, অন্তিক কিছু সময় দেখে বলে, যা ইচ্ছে হয় করো, কিন্তু 4 মাস পর ওকে আমি ডিভোর্স দেবো, এটা মাথায় রেখো। তৎক্ষণাৎ সেও বেরিয়ে পড়ে। বাকি সবাই সিদ্ধান্ত নেয় কুহুকে অন্তিকের বাসায় নেওয়ার। রোমানা বেগমের এমনটা করার কারণ কেউ বুঝল না। কুহু ওখান থেকে বের হয়ে চলে যেতে নিলেই নুসাইবা ওর হাত ধরে বলে, কুহু থাম, রাগ দেখাস কাকে? চাচি আর আকাশ তো খারাপ বলেনি, তোদের একটা সুযোগ দেয়া দরকার নিজেদের। কুহু থেমে বলে, আর দেখ নুসু, এগুলো কেমন ধরনের ভালো কথা? ওর সাথে থাকা সম্ভব নয়, বুঝতে পারছিস না কেন তোরা? আকাশ এসে বলে, দেখো কুহু, বিয়েটা কোনো মজা নয়। তোমাদের ডেস্টিনি তোমাদের এক করতে চায়, তাহলে তোমরা কেন একটা সুযোগ দিতে চাও না নিজেদের? কুহু রাগে চোখ টিপে বন্ধ করে নেয়। কিছু বলতে যাবে তার আগেই অন্তিক কুহু হাতের কবজি শক্ত করে ধরে নিজের সাথে নিয়ে যেতে থাকে। কুহু হাতছাড়া দিলেও ছাড়ে না। আকাশ অপর পাশ থেকে কুহুর অন্য হাত ধরলে অন্তিক রাগে দৃষ্টি দেয় আকাশের দিকে। ওর হাত ছাড়, ওর সাথে কথা আছে আমার। আকাশ হাত ছেড়ে দিলে অন্তিক কুহু নিজের সাথে করে নিয়ে যায়। একটা দেওয়ালে কুহুকে ধাক্কা দিয়ে দাঁড় করিয়ে বলে, শোন বেচি, তোর সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই, তাই বলছি ভাবনা নিয়ে চুপচাপ সবার সিদ্ধান্তে রাজি হয়ে যা। আমি তোকে টাচ করবো না কখনো। আর হ্যাঁ, সারা জীবন আমি। বলার আগেই কুহু ওর দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভেঙিয়ে বলে, জানি সারা জীবন ভার্জিন থাকবো, তবুও তোকে টাচ করব না, এটাই তো? শোন প্যাঁচা, তুইও, তোর বাড়ি গেলেও আমি কখনো তোর ধারে কাছেও যাব না। অন্তিক বলে, আমার কথা ভালো করে বুঝে নে, তুইও পরিস্থিতি শিকার, আমিও। আর আমাদের এটা মানতে হবে। আর বিয়ে হবে এটাও জানি, তাই তুই এই 4 মাস আমার থেকে দূরে থাকবি, আমিও তোর থেকে দূরে থাকবো। লোক দেখানো বিয়ে যেমন তেমনই হয়। কুহু শান্ত স্থির গলায় বলল, আচ্ছা তুমি তো খুব ভালো। আমাকে তুমি কতবার চুলে ধরে মেরেছো হিসেব আছে? তোমার প্রতি আমার কোনো অনুভূতি নেই, সংসার করার ইচ্ছেও নেই। তবু একটা অনুরোধ করব, আমাকে তোমাদের বাড়িতে নিও না। একবার সে বাড়িতে বিয়ে হয়ে গেলে আমার গায়ে একটা দাগ লেগে যাবে, যেটা ডিভোর্স হলেও মুছে যাবে না। একটা মেয়ে হয়ে এতটুকু সম্মান তো আমি চাইতেই পারি, তাই না?
অন্তিক হয়তো ওর কথার মানেটা বুঝতে পারে, তবুও সে নিজের কথায় অনড়। সে বলে, বড়রা যা বলবে সেটাই হবে, তাই নিজেকে মানিয়ে নে। আমি কথা দিচ্ছি স্বামীর কোনো অধিকার কখনো চাইব না, কারণ তোর প্রতি আমার ভেতরে কোনো অনুভূতি কাজ করে না। কথাটা বলে সেখান থেকে ঘুরে চলে যায় অন্তিক। পেছন থেকে কুহু চেঁচিয়ে ওঠে, অন্তিক, আমাকে যদি ওখানে নিয়ে যাও তবে জেনে রেখো আমি আর ফিরে আসবো না, থেকে যাব যেভাবেই হোক। আমাকে তাড়াতে পারবে না তুমি। সংসার করি বা না করি, নিজের সম্মান আমি কোনোদিন খোয়াতে দিব না, এটা মনে রেখো। আমার গায়ে দাগ লাগাতে দিব না কাউকে। তোমার মায়ের ইচ্ছে আমি ধরতে পেরেছি অন্তিক। অন্তিক একটু থেমে কুহুর দিকে ফিরে তাকায় আর বলে, তোর মধ্যে এমন কিছু আমি পাই না যার সঙ্গে সারা জীবন কাটানোর ইচ্ছা হবে। আম্মুর এমন সিদ্ধান্তের পেছনে কারণ কি আমি জানি না, তবু তোর জন্য একটা কথা বলি, আমি তোকে কখনো ছোবো না। তুই নিশ্চিন্তে রাজি হয়ে যা, ভয় পাস না। কুহু কেঁদে ফেলে। এই প্রথম জীবনের প্রথম সে অন্তিকের সামনে ভেঙে পড়েছে, নত হয়েছে। তবুও অন্তিক ফিরিয়ে দিল। সে কি সত্যিই এতটাই অবুঝ? সে কি বুঝতে পারছে না এভাবে যদি সবাই জানে কুহুর গায়ে একটা দাগ লেগে যাবে, তাকে ডিভোর্সি বলা হবে, একটা তকমা যেটা সমাজ সহজে মুছতে দিবে না। কুহু হয়তো সংসার চাই না, ভালোবাসাও না, তবুও সম্মানটুকু তো তার প্রাপ্য। আর রোমানা বেগম সেটাই নিয়ে টানছে কুহুকে। অন্তিক চলে যায়। কুহু চোখের পানি মুছে বিড়বিড় করে বলে, আমাকে এত সহজভাবে নিও না তোমরা, আমি এত সহজ নই। আমার মান, আমার অহংকার ভেঙে ফেলা এতটা সহজ নয়। আমি এত সহজে তা হারাবো না। ওই বাড়িতে বউ হয়ে গেলে এত সহজ হবে না আমাকে ছাড়া। আকাশে থাকা সূর্য ডুবেছে সেই কখন। সন্ধ্যার আবছা আলোয় সবকিছু আদো আদো দেখা যায়। কুহু দাঁড়িয়ে আছে ফুটপাতের একটা ছোট্ট বইয়ের দোকানের সামনে। আনমনে ছুঁয়ে ছুঁয়ে দেখছে সবগুলো বই। কাল তার পরীক্ষা, কিন্তু বিকেলের এত ঘটনার পরে তার যেন মনই বসছে না। এই যে ওই দিনই তো সমাজ নিয়ে কত কথা বলল তার পরিবারের সবাই, তবুও কেন রাজি হয়ে গেল তাদের প্রস্তাবে? এখন কি সমাজ নেই? ইস, কত সুন্দরী না হতো যদি জীবনটা বইয়ের পাতার অক্ষরগুলোর মতো পরিষ্কার হতো। তা নয়, জীবনটা খাতার ওই পৃষ্ঠার মতো হয়ে আছে, যেটাতে আমরা হাজার খানেক কাটাছিড়া করে থাকি। বইগুলো দেখতে দেখতে সে ভাবছে কথাগুলো, তার চোখগুলো একটু ফুলো ফুলো। হঠাৎ কানের কাছে চেনা পরিচিত একটি ডাক ভেসে আসলো। কোয়েল পাখি। কুহু আচম্বিত হয়ে পিছু ঘুরল। সায়রের মিষ্টি হাসিটা কুহুর ফুলো ফুলো চোখ দেখে মিলিয়ে গেল। ভ্রু কুচকে সায়র বলল, কি হয়েছে কুহু? মুখ এমন দেখাচ্ছে কেন? বাসায় কিছু হয়েছে? এক্সাম নিয়ে টেনশন হচ্ছে? অন্তিকের সাথে আবার ঝামেলা হয়েছে? কান্না করছো কেন বলো আমাকে। তার এত উতলা ভাবটা কুহু দেখে তাচ্ছিল্য হাসে। মানুষটা তার জন্যে সত্যি পাগল পাগল, কিন্তু বুঝতে পারছে না কি হতো দাদু যদি এমনটা না করতো। কি হতো দাদু যদি এমনটা না করতো? কি হতো এই মানুষটার সাথে বাকিটা জীবন কাটালে? সব মেয়ের মতো একটা সুস্থ জীবনও তো তার প্রাপ্য, তাহলে কেন পারছে না? সায়রকে এত উতলা হতে দেখে কুহু হেসে দিয়ে বলল, সায়র ভাই এত প্রশ্ন কেন করেন? এক্সাম নিয়ে একটু চিন্তায় আছি আমি। ঠিক হয়ে যাবে, কালকেই তো শেষ। সায়র যেন কথাটা বিশ্বাস করলো না। কুহু বরাবরই ভালো স্টুডেন্ট, আর তার মুখে এমন কথা আশ্চর্যই বটে। সায়র তার কথা ঘাটালো না, কারণ এখন কথা ঘাটালেই কুহুর কষ্ট বাড়বে। তাই সে বিশ্বাস করার মতো বলল। বই কিনবে? কুহু আবারও বইগুলোর দিকে তাকিয়ে বলল, না, এমনি দেখলাম। সায়র তার কথার তোয়াক্কা না করে কুহুর ছোঁয়া বইগুলোর থেকে বেছে বেছে ভালো বইগুলো নিয়ে নিল। কুহু তার থেকে আবারও কয়েকটা বই ফেরত দিয়ে বলল, সায়র ভাই, এতগুলো লাগবে না, এগুলো আছে বাসায়। সায়র মুচকি হেসে ওই বই পাল্টে অন্যগুলো দিয়ে দিল আর বলল, এগুলো আছে? কুহুর এত সময়ের সব কষ্টগুলো যেন নিমেষেই গায়েব হবে। নাই বা কেন, কুহুর যে বই পড়তে খুব ভালো লাগে, তার উপর সায়র এতগুলো বই দিল। সায়র দেখল কুহু এবার একটু ফুরফুরে হয়ে আছে, মুখে হাসি না থাকলেও আগের মতো মলিন নেই। সায়র ওকে মিনমিনিয়ে বলল, একটু পরে রাত হয়ে যাবে, চলো হেঁটে হেঁটে বাসায় যাই, যাবে? কুহু ভ্রু কুচকে বলল। এত দূর হেঁটে যাব? সায়র মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, প্রিয় মানুষের সঙ্গে পথে চলা মানে 1000 মাইলও মনে হয় ছোট।
সুখ হোক কিংবা দুঃখ, সঙ্গটাই শান্তি দেয়। প্রতিটা পদক্ষেপে হয় যেন এক নতুন সূচনার গল্প। কুহু তার কথাই একটু মুগ্ধ হয় আর বইগুলো বুকে জড়িয়ে হাঁটলে শুরু করে। কয়েক কদম যাওয়ার পর সায়রও তার পিছু নেয়। কুহুর মুখে একটু হাসি, তবুও যেন কিছু একটা নেই, আর সায়র কুহুর পিছু পিছু হাঁটছে। একসময় কদম মিলে দুজনের পা এক গতিতে চলে, পাশাপাশি হয় তারা। সায়র বলে, তোমার কালকে এক্সাম শেষ, তারপর আমাদের বাসায় কবে আসবে? কুহু একটু হেসে দিয়ে বলল। এখনো মনে আছে আপনার? সায়র ওকে একটু দেখে বলল। মনে না থাকার কি হলো, বলো কবে যাবে? কুহু একটু ভেবে বলল। ভেবেছিলাম যাব, কিন্তু এখন ভাবছি বাসাই ভালো। সায়র হুট করে কুহুর সামনে এসে উল্টো হাঁটতে বলল। মায়ের চিনো তুমি? মায়ের দিব। তুমি যাবে বলে আমি আগে থেকেই কাজ গুছিয়ে রেখেছি। কুহু আহ্লাদি ভাব নিয়ে বলল। আমাকে মারবেন না সায়র ভাইয়া। সায়র কুহুর এমন নাটক দেখে কুহুর নাক টেনে দিয়ে বলল। দিব। দিব না কেন? তুমি আমাদের বাসায় যাবে বলেও কেন না করো? কুহু নাক ডলতে ডলতে বলল। আপনি ওই অন্তিকের সাথে চলতে চলতে ফাজিল হয়ে যাচ্ছেন। অন্তিকের কথা মনে পড়তেই কুহুর মুখটা মলিন হয়ে যায়, আবার চুপ করে হাঁটতে থাকে। সায়র একটু দাঁড়ায়, তারপর কুহুর পাশে গিয়ে হাঁটতে হাঁটতে বলে। আমাকে বলো কি হয়েছে? কুহু মাথা নত করে বলে। সায়র ভাইয়া, কি হতো বলুন, যদি আমার জীবনটা সুন্দর হতো? সায়র শুকনো ঢোক গিলে বলে। আবার কিছু হয়েছে বাসায় ওগুলো নিয়ে? কুহু মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। সায়র মলিন মুখে হাসে আর বলে। কি হয়েছে? কুহু সায়রের দিকে ছলছল নয়নে তাকালেও। সায়র বলে। থাক, এগুলো বাদ দাও, চলো কিছু খাওয়াই তোমাকে। বলেই একটা স্ট্রিট ফুডের দোকানে গিয়ে দাঁড়ায়। খাবার খেয়ে আবারও হাঁটার সময় সায়র বলল। কুহু, কালকে এক্সামের পরেই কিন্তু আমাদের বাসায় যাবে, ওকে? কুহুর হাতে আইসক্রিম সে খেতে খেতে বলে। না, কালকে না, পরশু যাব। সায়র বলে। কেন? কালকেই তো পরীক্ষা শেষ হবে, আর কালকেই চলে যাব। কালকে বাসায় থাকবো, পরের দিন আপনাদের বাসায় যাব। কে নিয়ে যাবে? একাই যেতে পারবো, আমি একা চলাফেরা করতে পারি। এত দূর একা একা? হুম। আমার সাথে যাবে? আমিও যাব। কুহু একটু থেমে বলে। আগে করে রেখেছি, যেন সমস্যা না হয়। কুহু বলে। তাহলে ঠিক আছে, আমরা পরশুদিন বিকেল বেলা যাব, কেমন? 4টার দিকে আসবেন বাসায়। কথা বলতে বলতে বাসার সামনে চলে আসে তারা। কুহু সায়র করে বিদায় জানিয়ে বাসায় চলে যায়। সায়র দাঁড়িয়ে থাকে যতক্ষণ না কুহু ছায়াটাও মিলিয়ে যাচ্ছে। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে যায়। পরীক্ষা শেষে কুহু আর মনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কুহুর মন ভালো হয়ে গেছে। হবে না কেন? সায়র কাল কত মিষ্টি করে কথা বলল। তাদের সাথে আজ নোসাইবাও আছে। সচরাচর নোসাইবা তাদের সাথে থাকে না, তার বন্ধু বান্ধবদের সাথেই থাকে। কুহু আর মনি হাজার কথা। মনি বলে। কুহু বলে। কাল যাব রে। নোসাইবা বলে। কুহু, আমিও যাবো রে, আম্মুকে বল না, কতদিন তো হলো যায় না কোথাও। কুহু নোসাইবার কথায় ভ্রু কুচকে বলল। তোর আরো 2টো এক্সাম বাকি, তারপর তুই যাস। কালকে তো আমি সায়র ভাইয়ার সাথেই যাব। ওর কথায় মনি আর নোসাইবা থমকে গেল। আর মনি বলল। বললো তো কাল। নোসাইবা বলল। সে বলে শেষ করার আগেই কুহু বলল। জানি আমার অন্তিকের সাথে বিয়ে ঠিক, কিন্তু ভুলে যাস না ওর সাথে আমার সম্পর্কটা। আর এমনিতেও সায়র ভাইয়ার সাথে আমার তেমন কিছু নেই। তারা কথা বলছে, এর মধ্যে দেখতে পাই সামনেই অন্তিক দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কুহু লক্ষ্য করে অন্তিকের মুখটা গোল, একদম ফর্সা, গায়ের রং কুহুর থেকে ফর্সা। এই ছেলের সাথে রূপের দিক থেকে অন্তিক চোখ বন্ধ করে কুহুকে রিজেক্ট করলেও কেউ বাধা দিবে না। নিজের মনের কথা মনে চেপে কুহু বলল। মনি, তোর ভাই মনে হয় তোর জন্য এসেছে, আমরা গেলাম, কেমন? মনি মাথা নেড়ে হ্যাঁ বললে কুহু আর নোসাইবা চলে যায়। হাঁটতে হাঁটতে নোসাইবা বলে। কুহু, তোর কষ্ট হয় না রে? ইচ্ছে না থাকার সত্ত্বেও বিয়ে করতে হয়েছে। কুহু নির্লিপ্ত আকাশের দিকে চোখ রাখে আর পা থামে। তারপর একটা দীর্ঘ করে শ্বাস ফেলে বলে। সবাই যদি নিজের ইচ্ছে মতো সবকিছুই করতে পারতো,
তবে ইচ্ছের মূল্য থাকতো না। ইচ্ছেরা তখন আর স্বপ্ন বুনতো না, হয়ে উঠতো কেবল এক অভ্যাস। তাই হোক না জীবনে কিছু অনিচ্ছুক অধ্যায়, যা হয়তো কষ্ট দেবে কিন্তু শেখাবে জীবনকে নতুনভাবে দেখতে। তার চোখের দিকে তাকিয়ে নুসাইবা বুঝতে পারে কতটা অপূর্ণতা এই চোখে। সে হয়তো ছোট্ট, কিন্তু এতটাও না যে নিজের বোনের চোখ পড়তে পারবে না। কুহু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা তার খুব ভালো একটা গুণ। নুসাইবা ওর কাঁধে হাত দিয়ে বলে, কাল তুই যাবি, তার 2 দিন পর আমি, ওকে? কুহু বলে, দাঁড়া, কাল চলেই যাব তাই না? তার আগে এই প্যাঁচাকে একটু জ্বালাতে হবে। কালকে আমি কত রিকোয়েস্ট করলাম, তবুও মানলো না। নুসাইবা কিছু বলার আগেই কুহু ব্যাগ থেকে মামপটটা বের করে মনির কাছে দৌড়ে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে অন্তিক ও মনির সামনেই আছে। কুহু গিয়ে মনিকে ঢং করে বলে, মনি বেবি, তোকে মিস করবো রে। কাল সায়র ভাইয়ের সাথে যাওয়ার পর আবার কবে দেখি তোকে কে জানে। বলেই মনিকে জড়িয়ে ধরার ভাব করে ইচ্ছে করে পড়ে যেতে নিয়ে মামপটের সব পানি অন্তিকের মুখে মেরে দিল। একটুর জন্যে হেসেও সে হাসল না, উল্টে ঢং করে বলল, উফ, দেখিনি আমি। অন্তিকের পুরো মুখ আর শার্ট পানিতে জবজব হয়ে গেছে। হাতের ফোনটার দিকে তার চোখ, ফোনটায় পানি লেগেছে। রাগে দাঁত চিবিয়ে বলল, পেচির বাচ্চা, তোর ঢং। কুহুকে আর পায় কে? সে তো অন্তিকের দিকে এক পলক তাকিয়ে দৌড়তে দৌড়তে বলে, তোর বাড়ি নিবি না আমায়? দেখবি তোকে আমি কি করে জ্বালাই, কুত্তা। অন্তিকও চিল্লিয়ে বলে, তোরে আমাদের বাড়ির বেসমেন্টে রাখবো বেঁচে, তুই শুধু পা রাখ বাড়িতে। কুহু পিছনে ঘুরে তাকায় আর জিভ বের করে ভেংচি কাটে। নোসাইবার কাছে গিয়ে হাসতে হাসতে চলে যায় ওরা। এদিকে মনি মিটমিটে হাসলে অন্তিক ওকে ধমক দিয়ে বলে, চুপ বেয়াদব, পেচির সাথে থেকে বেয়াদব হচ্ছিস। হাতের ফোনটাকে ঝাড়তে ঝাড়তে বলল। এবার চল। মনি হাসি থামিয়ে নতজানু হয়ে বলল। অন্তিক কপালে ভাঁজ ফেলে বলল, না, কাজে এসেছিলাম, তোকে দেখে আসলাম এদিকে, এখন মনে হচ্ছে এসে ভুলই করেছি। মনি আর কিছু বলল না। অন্তিক কিছু সময় চুপ থেকে বলে, কালকে শাহরুর সাথে কোথায় যাবে এমে? মনি চুপ, কিছু বলে না। অন্তিক আবার বলে, কি হলো বল। মনি এবার বিড়বিড় করে বলে। অন্তিক আর কিছু বলে না, হাঁটতে থাকে সামনে গিয়ে একটা রিক্সা ডেকে মনিকে বসিয়ে দিয়ে বলে বাড়ি যেতে, আর সে চলে যায়। পরের দিন বিকালবেলা রেডি হয়ে কুহু বসে আছে। সায়র যে যাবে এটা জানে কুহুর মা শাকিলা বেগম। নুসাইবা গাল ফুলিয়ে বসে আছে, কারণ সে যেতে পারছে না। সে কুহুর কাছে গিয়ে বারবার বলেছে তার সাথে 2 দিন পরে যেতে, কিন্তু কুহু কি শোনে? সে তো আজকেই যাবে সায়রের সাথে, কেননা সায়র বলেছে বিকেলে ঘোরাবে কুহুকে, তারপর বাড়ি যাবে। আর সায়রের অফিস আছে, তাই বারবার তো কাজ ফেলে ঘোরাঘুরি করা যায় না। কুহু বসে আছে ড্রেসিং টেবিলের সামনে, লিপস্টিক দিচ্ছে, আর নুসাইবা বসে বসে ঘ্যান ঘ্যান করছে। কুহু, তুই না আমার বড় বোন, আমার সাথে 2 দিন পরে গেলে কি হবে বল? আজকে যাস না কুহু? কুহু হাতে থাকা লিপস্টিকটা ড্রেসিং টেবিলে রেখে ওর দিকে তাকায়, অতঃপর কপাল কুঁচকে শুধায়, নুসু, এমন কেন করছিস? আমার ক্লাস শুরু হয়ে যাবে তোর আগে, তাই আমি গিয়ে থেকে আসি বেশি দিন। আর তুই তো যাবি 2 দিন পর। নুসাইবা কিছু বলবে তার আগেই কুহুর কল আসে। সায়র কল দিয়েছে। কুহু হাসি মুখে কলটা ধরতেই সায়র বলে বের হতে বাসা থেকে। কুহু বের হয়ে পরে বাসা থেকে শাকিলা বেগমের থেকে বিদায় নিয়ে নুসু গাল ফুলিয়ে বসে আছে। বাসা থেকে বের হয়ে দেখে সায়র দাঁড়িয়ে আছে বাইকে হেলান দিয়ে। কুহু হাঁটতে হাঁটতে সায়রকে পর্যবেক্ষণ করছে। অফ হোয়াইট শার্ট, হাতে ঘড়ি, গায়ের রং শ্যামলা, চোখের পাশটায় একটা তিল খেয়াল করলে বোঝা যায়, আর ছোট্ট ছোট্ট চাপ দাড়ি। এক কথায় অসাধারণ সে। কুহু কাছে আসতেই সায়র বাইকে উঠে বসে বলে, কোয়েল পাখি ওঠো। কুহু অবাক স্বরে বলে, বাইকে যাব? সায়র মাথা নেড়ে হ্যাঁ বলে। কুহু বলে, এত দূর বাইকে? সায়র ওর দিকে তাকিয়ে বলল, আমার সাথে সময় কাটাতে এত অপেক্ষা? কুহু আর একটা কথাও বাড়ায় না, বাইকে উঠে বসে, একটু দূরত্ব রেখে আসে।
একটু দূরত্ব রেখে বসে। সায়র বাইক স্টার্ট দিয়ে চলে যায়। অন্তিক মনিকে রিকশায় তুলে দিয়ে তিতাসের বাসায় এসেছে। ড্রয়িং রুমের সোফায় বসে হাতে সিগারেটের এক টুকরো। সেই এসেছে পর থেকে বসে আছে। তিতাস কয়েকবার বলার পরেও অন্তিক চুপচাপ বসে থাকায় তিতাসও আর জিজ্ঞেস করেনি। কিন্তু কত সময় এভাবে থাকা যায়, তাই তিতাস বলেই ফেলল। অন্তিক, প্রবলেম কি, বলবি কিছু? অন্তিক ওর দিকে ক্লান্ত নয়নে তাকায়, যেন কতদিনের ক্লান্তি এই নয়ন জোড়াতে। তিতাস আবার বলে। কিরে? অন্তিক এবার নিচের দিকে তাকিয়ে বলে, ওই মেয়েটাকে একটু সহ্য হয় না আমার তিতাস। তবু কেন ওর সাথে আমার জীবনটা জড়াচ্ছে? এটা নিয়ে এত চিন্তা কেন করছিস? আগে তো করিসনি। অন্তিক ওর দিকে তাকিয়ে বলে। আম্মুকে বাড়ি নিতে চাই, সবাই তাতে রাজি। তিতাস একটু গম্ভীর হয়ে বলে, আন্টি এটা কেন করেছে? ওকে নেওয়ার দরকার কি? কোর্টেই তো সব ডিসমিস করা যায়। অন্তিক ওর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, খালা আমার সামনে কান্না করেছে ওই বেচিটা। প্রথম দেখলাম কান্না করতে, ভালোই লেগেছে। তিতাস ওর কথায় কি বলবে বুঝে পায় না। অন্তিক বলে, তার হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল টেবিলের এক কোণায়। গা এলিয়ে দেয় সোফায় আর বলে। তিতাস শুধু দেখলো, এতগুলো বছর তারা একসাথে, কুহুকে দেখছে তারা। অন্তিক আর কুহু কখনো সুন্দর করে কথা বলেনি হয়তো। যখনই দেখা হয়েছে ঝগড়া আর ঝগড়া। সায়রকে দেখেছে কুহুর যত্ন করতে। কুহুর আর অন্তিকের ব্যবহারে বোঝা যায় ওরা কখনো একসাথে থাকতে পারবে না। সন্ধ্যা পেরিয়ে রাত, ধরণীতে অন্ধকার নেমেছে। কুহু আর সায়র মাত্র পৌঁছিয়েছে খানবাড়ি। সায়রদের যৌথ পরিবার, বাপ চাচারা একসাথেই থাকে। সায়রের বাবা বড়, তার চাচা ছোট। সায়র তার বাবার একমাত্র ছেলে, আর তার চাচা মানে কুহুর ফুপার 2 সন্তান। সায়রের ফুপুর অল্প বয়সে একটা মেয়ে হয়, আর স্বামী মারা গেলে উনি খানবাড়িতেই থাকে। ওদের বাড়ির গেটের বের হতেই এত এত গাছ আর মিষ্টি ফুলের ঘ্রাণ। কুহু বড় একটা নিঃশ্বাস নিয়ে বাইক থেকে নেমে পড়ে। সায়র মুখে এক চিলতে হাসি। সে ভাবছে এটা যদি এখন এমন হতো, কুহু তার নারী আর সে নিয়ে এসেছে নিজের বাড়িতে। ভেবেই মুচকি হাসে। কুহুকে নিয়ে তার হাজারো স্বপ্ন, কিন্তু জানে না এই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে। কুহু আর সায়র পাশাপাশি হাঁটছে। বাড়ির কলিং বেল বাজাতেই একটা মহিলা দরজা খুলে দিল। কুহু হাসি মুখে ফাহমিদা বেগমকে জড়িয়ে ধরল। পেছন পেছন থেকে সায়র বলল, বাহ চাচি বাহ, আমাকে ভুলে গেলে ভাইয়ের মেয়েকে পেয়ে। ফাহমিদা বেগম কুহুর কপালে 2টো চুমু খেয়ে বলল। কেমন আছিস মা? কুহু হাসি দিয়ে বলল, ভালো আছি ফুপু, তুমি কেমন আছো? এই তো আমার মা এসেছে, ভালো হয়ে গেলাম। কুহু হাসি দিয়ে বলল, তোকে আদর করব। তুই কতদিন পরে আসলি, খবর আছে তোর? আমরা তোর চেহারাই ভুলে গেছিলাম। তারপর কুহুকে ছেড়ে সায়রের কাছে গিয়ে বলল। সায়র হেসে দিয়ে সামনে আগায়। ফাহমিদা বেগমকে হালকা হাতে জড়িয়ে ধরে। সায়রের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে সায়রের কান ধরে টানতে টানতে বলে, ফাজিল ছেলে, কত বলি বাড়ি আসতে আসে না, আজকে ঠিকই আসলো। সায়র আহ সূচক শব্দ করে কুকরিয়ে বলল, আম্মু ছাড়ো, ব্যথা। বলতেছি তো বিয়ে করিয়ে দিলে বউ নিয়ে থাকবো, তার আগে আসবো না। এর মধ্যে কুহুর ফুফাতো বোন পায়েল এসে বলল। তাহলে এখন আসলি কেন ভাইয়া? সায়র বলে ওঠে। কুহুর জন্য এসেছি, ওকে তো। আর বলতে পারে না, নিজের মুখ নিজেই চেপে ধরে। এদিকে বাকিরা ওর কথায় হো হো করে হেসে দেয়। কুহু মনে হয় কিছুটা বুঝতে পারে, তাই তো একটু লজ্জা পায়। পায়েল কুহুকে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুই তো আসিস না, তোর থেকে অনেক কথা শোনার বা বলতে হবে। এখন চল, দাদু তোর জন্য অপেক্ষা করছে। কুহু তাকে বলে, কেমন আছো তুমি আপু? দাঁড়াও, বড় ফুপুর সাথে কথা বলি আগে। সায়রের আম্মুর কাছে গিয়ে সালাম দিয়ে কথা বলে। সায়রের মা কুহুকে বেশ পছন্দ করে, আর মায়াও হয়। অল্প বয়সে কত কিছু সহ্য করতে হয় মেয়েটার। কুহু ওখান থেকে চলে গেলে সায়রও নিজের রুমে চলে যায়। কুহু যতদিন আছে সায়রও যাবে না, এটা ঠিক করেই রেখেছে সে। কুহু ফাহমিদা বেগমের শাশুড়ির ঘরে গিয়ে দেখে উনি বসে আছে, হাতে একটা পান। কুহু গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল,
বয়স্ক মহিলা ওর দিকে কাঁপা কাঁপা চোখে তাকিয়ে হাসলেন আর বললেন। কুহু ওনাকে ছেড়ে ওনার হাতের পানটা হাতে নিয়ে বলল, ভালো আছি। বুড়ি, তুমি যে পান খাও, তোমার দাঁত আছে এখনো? উনি চোখ রাঙিয়ে বললেন, কি বুড়ি, তাড়িয়ে দিচ্ছ না? কুহু হাতের পানটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল। এটা খাও, বুঝলাম তুমি আমাকে খুব ভালোবাসো। পায়েল দাদুর কাছে গিয়ে বলল, ও থাকবে এবার অনেক দিন। রাত হয়েছে, ওকে ছাড়ো, ঘুমাতে হবে খেয়ে। আর তোমার নাতি মানে সায়র ভাইয়া আসছে, দেখলা? তোমার সাথে দেখা না করে রুমে চলে গেল কেমন। এটা বলতে বলতে তারা রুম থেকে বেরিয়ে পড়ে। দাদু হাসে, কারণ উনি সায়রের এমন এতদিন পর হুট করে আগমনটা ভালোই বুঝতে পারছে অন্যদের মতো। তবে হাসিটা বেশি সময় স্থায়ী হলো না। ওনার ভাবনাগুলো কেমন ভেসে উঠল বাস্তবের মতো করে চোখের সামনে। কুহু আর অন্তিক আজ তারা যতই দূরত্বে থাকুক, তিক্ততায় ডুবে থাকুক, বিয়ের পর হয়তো সব পাল্টে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, হাজারো ঘৃণার মধ্যেও এক সময় ভালোবাসা কোনো না কোনোভাবে হয়ে যায়। যদি কুহু ধীরে ধীরে সব কিছু মানিয়ে নিতে শেখে, যদি সে অন্তিককে বোঝার চেষ্টা করে, হয়তো অন্তিকও তার হৃদকে কুহুর প্রতি আকৃষ্ট করবে। ভালোবাসা তখন নিজে থেকেই জন্ম নেবে। সায়র কি করবে তখন? সে কি ভেঙে পড়বে না? সায়রের প্রবণ ভালোবাসা যা কারো চোখকে এড়াতে পারে না, সেই ভালোবাসার কি হবে? তখন পারবে তো সায়র নিজেকে সামলাতে? যেহেতু অনেকটা পথ ওরা জার্নি করে এসেছে, তাই আর কেউ ওদের সাথে কথা বাড়ালো না। নিজেদের মতো খাবার খেয়ে শোয়ার জন্যে চলে গেল। এই সময়ের মধ্যে কুহু বাড়ির সবার সাথে কথা বলে নিয়েছে, কিন্তু সায়রের ফুপুকে দেখেনি, আর না তার মেয়েকে দেখেছে। হয়তো বাসায় নেই। কুহু আর পায়েল একসাথেই থাকবে পায়েলের রুমে। কুহু গিয়ে ওর রুমেই শুয়ে পড়ে। তাদের বাড়িটা দোতলা, পুরোনো দিনের মতো ডিজাইন করা। ড্রয়িং রুমের মাঝে দিয়ে সিঁড়ি, বড়রা নিচতলায় থাকে আর ছোট্টরা উপরে থাকে। তার পায়েলের রুমটা বেশ বড় আর সুন্দর। তার পাশে হৃদের রুম, তারপর সায়রের, আর পায়েলের রুমের অপর পাশে তার ফুপুর মেয়ে রাইসা। কুহু রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। খুব ক্লান্ত লাগছে। সায়র তাকে অনেক জায়গায় ঘুরিয়েছে। মাথার উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে সে ভাবে সায়রকে বলা দরকার বিষয়টা, কেননা কুহু বুঝতে পারছে সায়রের অনুভূতিগুলো। কুহু জেনেও যদি নিজের সিদ্ধান্তের কথা তাকে না জানায়, সায়র নিজের অনুভূতি থেকে বের হতে পারবে না। তাই সে বলবে সায়রকে যে সে অন্তিকের বাসায় যাবে, আর চেষ্টা করবে সব ঠিক করার। তার ভাবনার মাঝে ধপ করে পায়েল এসে বিছানায় লাফ দিয়ে উঠে বলে, কি রে পেঁচি, কি ভাবিস? কুহু ওর দিকে রাগ দেখিয়ে বলে, আপু, তুমিও এই নামে ডাকবে আমায়? আর পায়েল ওর পাশে শুয়ে বলল, কুহু, আন্তিক ভাইয়ার সাথে তোর বিয়ের কি খবর রে? কুহু ওর দিকে ফিরে বলল, কি হবে? বিয়ে হবে সামনের মাসে। পায়েল আফসোসের স্বরে বলে, ইস, তোর বড় হয়েও বিয়েটা করতে পারলাম না। কুহু তাচ্ছিল্য হেসে বলে, বিয়ে? এটাকে বিয়ে বলে না আপু, এটা খেলা বলে, কারো মন নিয়ে, কারো সম্মান নিয়ে। পায়েল বলে, তুই কি ভাবলি, কি করবি? কুহু সিলিংয়ের দিকে আবার তাকিয়ে বলল, আপু, বিয়ে করতে হবে এটা জানি, কিন্তু তারপরে কি হবে জানি না। পায়েল আরো কিছু বলার আগেই কুহু বলল, আপু, এগুলো ছাড়ো, তুমি বলো তোমার কি খবর। পায়েল নাক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, কুহুরে, বলিস না। আব্বু তো পাগল হয়ে যাবে মনে হয় বিয়ে নিয়ে। একটা ছেলে দেখেছে বুঝলি, সেই ভালো দেখতে, কিন্তু সে দেশের বাহিরে থাকে। 4-5 মাস পরে ফিরলে বিয়ের কথা হবে। কুহু বলল, আহা, আমাদের দুলাভাই তাহলে সেই হ্যান্ডসাম? বলেই হেসে দেয়। পায়েল একটু লজ্জা পায়। এমন হাজারো কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ে। রুম শান্ত হয়ে পড়ে পানির ন্যায়। রয়ে যায় এক নারীর ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলো ধামাচাপা।
সকালের রোদ এসে লাগছে অন্তিকের চোখে মুখে। না, আর পারা যায় না। সপ্তাহে একটা দিন বাসায় থাকে, ঘুমাতেও কি পারবে না নাকি? দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 10টা। দরজায় কেউ খটখট শব্দ করছে। বিরক্ত হয়ে রুমের দরজা খুলে দেখে মনি মাথা নত করে দাঁড়িয়ে আছে। অন্তিক বিরক্তি নিয়ে বলে, কি চাই সকাল সকাল? মনি নত হয়ে বলে। অন্তিক বিরক্তির সাথে বলল। যা আসি। অন্তিক ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তার বাবা, আকাশ সবাই আছে ওখানে। অন্তিক গিয়ে নাস্তার জন্যে টেবিলে বসে বলে। কেন রেখেছো আম্মু? অন্তিকের কথার পৃষ্ঠে আনিস শিকদার বললেন, আকাশকে নিয়ে আমি একটু বাইরে যাব। তোমার বিয়ের ব্যাপারে কাজ আছে। তুমি মনিকে দিয়ে আসো তোমার ফুফুর বাসায়। অন্তিক ভ্রু কুচকে বলে, বিয়ের বিষয় মানে কি করবেন? একজন লোকের সাথে আলাপ করব, যদি 4 মাসের আগেই কিছু করা যায় ওটা নিয়ে। অন্তিক বলে। তা ঠিক আছে, যান, আমি মনিকে নিতে পারবো না। রোমানা বেগম ওকে খাবার দিতে দিতে বলে, এমন করিস কেন অন্তিক? মেয়েটা কালকে থেকে বলছে দিয়ে আয়। অন্তিক মনির দিকে তাকায়। একটা মাত্র বোন হওয়াতে মনি তার খুব আদরের। মনির গায়ের রং অন্তিকের মতো, বেশ দারুণ দেখতে। হয়তো কান্না করেছে, চোখগুলো ফুলো ফুলো, গালগুলো লাল হয়ে আছে আপেলের মতো। অন্তিক ওর দিকে তাকিয়ে বলল। যাবি? মনি কিছু না ভেবেই উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। অন্তিক বলল, ঠিক আছে, আমি বাড়ির ভেতরে যাব না। জানিস তো কেন? মনি মাথা নেড়ে হ্যাঁ বলে। অন্তিক বলে, 30 মিনিটে রেডি হবি, না হলে আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। মনি আর 1 সেকেন্ডও বসে না, এক দৌড়ে রেডি হতে চলে যায়। আনিস শিকদার বলে, ফুফুকে দেখে আসবি না? অন্তিক খেতে খেতে উত্তর করে। অন্য কোনো দিন, আজকে না। সকাল সকাল ঘুম থেকে ওঠে কুহু, পায়েল আর রিত বসে গল্প করছে। রিত কুহুর ছোট্ট কয়েক মাসের। তারা কথা বলছিল, এর মধ্যে খেয়াল করে বাড়ির মেইন দরজা দিয়ে সায়রের ফুপু আর তার মেয়ে রাইসা প্রবেশ করছে। ভদ্র মহিলা কুহুকে দেখে একটু থামলো, তারপর মুখ বাঁকিয়ে চলে গেল অন্যদিকে। রাইসা কুহুকে দেখে গাল ফুলিয়ে চলে গেল। কুহু সায়রের ফুপুকে বলল, মহিলা তার কথায় পাত্তাই দিল না। কুহু ওনার এমন গা ছাড়া ভাব দেখে আর জিজ্ঞেস করলো না, কারণ যে কুহুকে এখনো দাম দেয় না তাকেও কুহু তেল দেয় না। কুহু আবারও মন দেয় পায়েল ও হৃদের দিকে। এর মধ্যে সায়র রুম থেকে বেরিয়ে ফুপুকে দেখে হাসি দেয়। তার ফুপু তাকে দেখে যেন আকাশ থেকে পড়েছে। যেই ছেলে 6 মাসে আসে না, সেই ছেলে হঠাৎ সায়র ওনার কাছে আসতেই উনি আদুরে কণ্ঠে বলল, কি রে সায়র, এতদিনে মনে পড়লো আমাদের কথা? কত বলি আসতে, আসিস না। এখন আমি বাড়ি ছিলাম না, আর এখন তুই আসলি। আজকে আমি বাসায় না আসলে জানতামই না। সায়র ওনাকে আহ্লাদ করে বলল, ফুপু, কাজের চাপ তাই। এইবার খুব কষ্টে কাজ ফেলে এসেছি, আর থাকবো তো কিছুদিন, এই তো কাল আসলাম। তিনি কুহুর দিকে আর চোখে তাকালেন। কুহু ওনার দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। রাইসা কিছু সময় পর রুম থেকে বেরিয়ে এসে সায়রকে বলল, কেমন আছো ভাইয়া? রাইসাকে দেখে সায়র মুচকি হেসে উত্তর করে, ভালো আছি, তুমি ভালো আছো তো? ওদের কথার মাঝে কুহু আর পায়েল উঠে চলে গেল বাহিরে। সায়র একবার কুহুর দিকে তাকালো, কিন্তু তার ফুপুর সাথে কথা বলছিল, যার জন্যে কিছু বলেনি। কুহু আর পায়েল উঠোনে গিয়ে দাঁড়িয়েছে। কুহু হেঁটে হেঁটে গাছগুলো দেখছে, কতগুলো ফুল গাছ, কতগুলো ছোট ছোট ফলের চারা গাছ। 2টো পাইপ পড়ে আছে, আজকে মনে হয় কেউ পানি দেয়নি গাছগুলোতে। কুহু পাইপটা অনুসরণ করে ট্যাপের কাছে গেল, গিয়ে ওটা চালু করে গাছে পানি দিতে দিতে বলল, পায়েল আপু, জীবনটা গাছের মতো বুঝলে, সময় থাকতে আদর যত্ন না করলে শুকিয়ে যায়। গাছ যেমন ঠিকঠাক আলো পানি না পেলে ধীরে ধীরে মরে যায়, জীবনও তেমনই ভালোবাসা যত্ন না পেলে একসময় নিঃস্ব হয়ে পড়ে। আর একবার যদি পাতাগুলো ঝরে যায় তাহলে সেই সতেজতা আর ফিরে আসে না, থাকে শুধু খা খা ডাল আর ঝরে থাকা পাতা।
কথার ভাঁজে ভেসে আসলো এক খুব পরিচিত কণ্ঠ, যেটা কুহু চেনে। তাই নাকি কোয়েল পাখি? তাহলে চলো গাছের সাথে জীবনটাকেও সতেজ করা যাক। সায়র কথাটা বলেই পাশ থেকে অন্য একটা পাইপ নিয়ে কুহুর দিকে পানি ছুঁড়ে দিল। কুহু প্রথমে আঁতকে উঠল, হাত থেকে পাইপটা পড়ে গেল। যখন খেয়াল হলো সে বলল, সায়র ভাইয়া আমাকে ভেজালেন আপনি দেখছি। বলেই পাইপটা আবারও হাতে তুলে দিল। সায়রের দিকে পানি ছিটকে দিতে লাগলো, পায়েলকেও ভেজাতে লাগলো। উঠোনে পানি দিয়ে তিনজন মজা করছে আর খিলখিল করে হাসছে। সায়র মাঝে মাঝে কুহুকে দেখছে। কুহুর হাসিটা খুব মিষ্টি। কি হতো যদি ওর জীবনটা এমন না হতো? তাহলে বোধহয় তাদের সম্পর্কটা অন্য রকম হতো। তাদের খুনসুটির মাঝে দেখতে পাই বাসার বড় লোহার গেট পেরিয়ে মণি প্রবেশ করছে। কুহু তো প্রবেশ করা মাত্র ওকেও ভিজিয়ে দিল। মণি প্রথমে ঘাবড়ে গেল, পরে খেয়াল করে সেও হাতের ব্যাগটা সাইডে রেখে মেতে উঠল তাদের সাথে। হাসাহাসির মাঝে কুহুর চোখ গেল লোহার গেটের ওপাশে বাইকে বসে থাকা অন্তিকের দিকে, যে নির্বাক তাকিয়ে আছে তাদের দিকে। অন্তিক আর কুহুর দৃষ্টি মিলতেই অন্তিক অন্যদিকে ফিরে একটা দীর্ঘশ্বাস নিয়ে বাইক স্টার্ট দিল। তার চোখে কোনো অনুভূতি ছিল না। কুহু একটা বার আকাশের দিকে তাকিয়ে আবারও হেসে দিল। কুহু আবারও ওদের সাথে মেতে উঠল। দুটো জীবন যাদের দূরত্ব অনেক, একজন নিজের দায়িত্ব, অন্যজন বাধ্য হয়ে, কখনো কি এক হবে? ভালোবাসা কি কখনো তাদের জীবনে হানা দিবে, নাকি এমনই তাদের জীবনে দূরত্ব প্রণয়ের মতো বেড়ে উঠবে? কেটে গেল কয়েকটা দিন এমনভাবেই খান বাড়িতে। সায়রের সাথে খুনসুটিপূর্ণ সম্পর্কটা বেশ গভীর হয়েছে কুহুর। প্রতিদিন এলাকায় এদিক সেদিক ঘোরানো, বাড়ির বাকিদের চোখ ফাঁকি দিয়ে কুহুকে নিয়ে একা একা ঘোরা, এগুলো বেশ উপভোগ করছে কুহু আর সায়র। পায়েলকে দেখতে আসবে ছেলের বাড়ির মানুষ। যেহেতু ছেলে দেশে নেই তাই তার পরিবারের লোক আসবে। নোসাইবা এসেছে কয়েকদিন পরেই। বিকেলবেলা নিচে নামতে নামতে কুহু দেখতে পায় তার ফুপা কলে কারোর সাথে কথা বলছে ফোনে। হয়তো কাল পায়েলকে দেখতে আসবে বলে কাউকে আসার কথা বলছে। মনি আর নোসাইবা সোফায় বসে টিভি দেখছে। পায়েল ওর রুমেই, বাড়ির মহিলারা যে যার কাজে ব্যস্ত। সায়রকে দেখা যাচ্ছে না। এমনিতে তো সারাদিন বাসায় থাকে, আজকে কোথায় গেল কে জানে। কুহু সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সোফায় বসতেই সায়রের ফুপু এসে তাদের পাশে বসলো। মনিকে উদ্দেশ্য করে বলল, মনি, তোমার ভাইয়ের বিয়ের কি খবর? মনি ওনার দিকে এক পলক তাকিয়ে বলল। তিনি একবার কুহুর দিকে তাকিয়ে আবার মনিকে বলল, ও বিয়ে হলে যদি সায়রের সাথে ঘেঁষাঘেঁষি কমে এই মেয়ের। কুহুর যেন কথাটা গায়ে মরিচের মতো লাগলো। তাই তো সে চুপ থাকলো না। সে চুপ করে বসে থাকার মেয়েও না। মনি, ঘেঁষাঘেঁষি করতে দুপক্ষ লাগে, আগে নিজের রক্ত পরিষ্কার করা দরকার। তিনি ওকে পাত্তা দিল না। আসলেই সায়রই তো বেশি বেশি কুহু কুহু করে। কুহু তো স্বাভাবিকভাবেই থাকে। সায়রের সাথে কথা বলে যেমন অন্যদের সাথে কথা বলে। ওরা সবাই আবারও টিভিতে মন দেয়। এর মধ্যে সায়র বাসায় প্রবেশ করে। কয়েকটা শপিং ব্যাগগুলো টেবিলে রেখে ওর আম্মুকে ডেকে বলল, এগুলো দেখে দেখে সবাইকে দিয়ে দাও। ওর মাও মাথা নেড়ে সাই দেয়। সায়র ওখান থেকে দুটো ব্যাগ নিয়ে রুমে চলে যায়। ওর মা এক এক করে সবাইকে ব্যাগগুলো দিয়ে দেয়। সবার জন্যে সুন্দর কয়েকটা জামা। সবাই সবার রুমে চলে গেলে মনি আর নোসাইবা নিজেদের ব্যাগ খুলে দেখে সুন্দর জামাগুলো। কুহু নিজের ব্যাগটা খোলে না। তার বেশ অলস লাগছে, কালকে একেবারে পরে নিবে। সন্ধ্যা পেরিয়ে রাত। সন্ধ্যা পেরিয়ে রাত। সবাই খাবার খেয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। কুহু জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। ভাবছে কাল সায়রকে বলে দিবে সে অন্তিকের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। নোসাইবা ঘুম ঘুম চোখে বলছে, ওই কুহু, তুই তো সত্যি পেঁচির মতো রাত জাগিস। অন্তিক ভাইয়া ভুল বলে না। কুহু ওর দিকে বিরক্তি নিয়ে তাকালো। আর তো একটা দিন, তারপর কুহু 18 হয়ে যাবে। তার কিছুদিনের মধ্যে বিয়ে। এগুলো নিয়েই তো কুহু ভাবছে।
কুহু নীরবে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সবাই ব্যস্ততায় আছে, কেউ রান্নার কাজে, কেউ আবার পায়েলকে নিয়ে। একটু পরেই তো বাসায় লোক চলে আসবে। পায়েলকে রেডি করিয়ে কুহু সায়রের দেওয়া ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। যেহেতু নুসাইবা আর মনির জামা রেডিমেড, তাই তারটাও হবে, এটাই তার ভাবনা। কুহু গোসল করে ব্যাগটা খুলতেই চমকে যায়। এটা একটা শাড়ি, আকাশি রঙের পাড়গুলোতে হালকা সাদার ছাপ, সাথে একটা চিরকুট। প্লিজ এটা আজকে পরো। কুহু পড়েছে মুশকিলে। সায়র শাড়ি তো দিয়েছে, এটার সাথে ম্যাচ করে ব্লাউজ কই পাবে সে? তার উপর এখন ওয়াশরুমে আর কাপড়ও তো আনেনি সে। ওয়াশরুমের দরজা হালকা খুলে মাথা বের করে দেখে নুসাইবা বসে বসে ফোন ঘাঁটছে। সে নুসাইবাকে ডাক দেয়। নুসাইবা তার দিকে তাকাতেই কুহু বলে, নুসু বনু, একটা হেল্প কর না। নুসাইবা ভ্রু কুঁচকে বলে, কি হেল্প? কুহু হেসে দিয়ে বলে, তোর ব্যাগে দেখেছিলাম একটা সাদা ব্লাউজ আর পেটিকোট, ওটা দে। নুসাইবা গাল বাঁকিয়ে বলে, কেন, কি করবি? আর আমারগুলোই কেন দিব? কুহু বলে, প্লিজ বোন, সায়র ভাইয়া আমাকে শাড়ি দিয়েছে আর ওটার সাথে সাদা ব্লাউজই মানাবে, আর এখানে আমার নেই সেটা। নুসাইবা গাল বাঁকিয়ে উঠে গিয়ে ওকে কাপড়গুলো দিল। কুহু হাসি মুখে থ্যাংক ইউ বলে দেয়। অনেক সময় নিয়ে শাড়ি পরে বের হয় সে। মাথায় চুলগুলো গামছা দিয়ে মোড়ানো। কুহু সাদা ত্বকে শাড়িটা বেশ সুন্দর লাগছে। তখন রুমে মনিও ছিল। কুহুকে দেখে দুজন হাঁ করে তাকিয়ে আছে। মনি বলে, নুসাইবা বলে, ওই বাড়িতে গিয়ে প্রতিদিন তুই শাড়ি পরে থাকবি, দেখবি অন্তিক ভাইয়া সব ভুলে যাবে। কুহু বিরক্তি ও তাচ্ছিল্য হেসে বলে, তোদের ওই অন্তিক ভাই, ওই প্যাঁচা যদি একদিন বলে শাড়ি সুন্দর, আমি আর শাড়ি পরবো না, আর তোরা এটা বলছিস? নুসাইবা বলে। আর যদি পছন্দ না করে? কুহু বাঁকা হেসে বলে, তার পছন্দের বিরুদ্ধে যাওয়া আমার মেইন কাজ। বলেই হাসতে হাসতে রেডি হয়ে যায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। পায়েলকে দেখতে মানুষ এসেছে। পায়েল উপরে কুহুদের সাথে বসে আছে। সায়র এগিয়ে এগিয়ে বড় ভাইয়ের মতো অতিথিদের আপ্যায়ন করছে। কিছু সময় পর যখন পায়েলকে আনতে বলা হয়, কুহু, মনি, রাইসা মিলে পায়েলকে নিয়ে আসছে। আজ কুহু রেডি হয়ে রুম থেকে একবারও বের হয়নি, তাই তো পায়েলকে রেখে কুহুর দিকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। সায়র কিছু মুহূর্তের জন্য থমকায়। কুহু সায়রের দেওয়া শাড়িটা পরেছে, সাথে লিপস্টিক দিয়েছে একদম হালকা বেবি পিঙ্ক কালারের, চুলগুলো খোপা করা। পায়েলকে এনে বসালে তাদের সামনে, তারা পায়েলের সাথে কথা বলে বেশ কিছু সময়। সায়র চোখ ফিরিয়ে গিয়ে বসে বড়দের সাথে। যেহেতু সে বাড়ির বড় ছেলে, এখানে তার থাকতে হবে। তাদের মধ্যে এক মহিলা খেয়াল করে সায়র আর কুহু একই রঙের কাপড় পরেছে। মহিলাটি উৎফুল্ল হয়ে বলে, এই মেয়ে, এদিকে এসো। কথাটি কুহুকে উদ্দেশ্য করে বলে, যে এখন কয়েকটা পানির গ্লাস নিয়ে যাচ্ছিল। কুহু ওনার কথা শুনে গ্লাসগুলো মনির হাতে দিয়ে কাছে যায়। মহিলাটি সায়রের পাশে দেখিয়ে বলে বসতে। কুহু সরল মনে বসে পড়ে। মহিলাটি সায়রের মায়ের উদ্দেশ্যে বলে, বিয়ান, আগে তো বলেননি আপনার ঘরে এত সুন্দর একটা বউ আছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তাদের। সায়র কেসে ওঠে। কুহু লজ্জায় দাঁড়িয়ে পড়লে মহিলাটি বলে, কি হলো, বসো বসো মা, লজ্জা পেও না। পায়েলকেও আমার ছেলের সাথে ঠিক এমন সুন্দর লাগবে। কুহু ভদ্রতা দেখিয়ে বসে পড়ল। সায়রের মা বলল, বেয়ান, আপনি ভুল ভাবছেন। ও আমার সায়রের বউ না, ও তো ফাহমিদার ভাইয়ের মেয়ে বেড়াতে এসেছে। মহিলাটি ওনার কথাই আকপিছ না ভেবে আবারও বলে উঠল, তাহলে কি হয়েছে? আমি আপনাকে বলছি, এই মেয়েকেই আপনার শায়েরের বউ করা দরকার। কি সুন্দর লাগে এদের, মাশাআল্লাহ। আপনি প্রস্তাব না দিতে পারলে আমাকে বলবেন, আপনার হয়ে ওর পরিবারকে আমি বলে দিব। তবুও এত সুন্দর জুটি আলাদা না হোক।
ওনার কথা শেষ হওয়ার আগেই দরজার কাছে কিছু ঠাস করে পড়ার শব্দে তারা ওদিকে তাকায়। কুহু ওদিকে ফিরতেই দেখে অন্তিক রাগ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার দিকে, যেন এখনই গিলে খেয়ে ফেলবে। সবাই ওর দিকে তাকালে মনি গিয়ে কুহুকে ওখান থেকে উঠিয়ে নেয়। অন্তিক রক্তিম চোখে কুহুকে মাথা থেকে পা পর্যন্ত দেখছে। কুহুর তাতে কি, সে পাত্তা না দিয়ে দাঁড়িয়ে পড়ে মনির পাশে। ফাহমিদা বেগম অন্তিকের কাছে গিয়ে ব্যস্ত স্বরে বলে, কিরে অন্তিক, এটা পড়লো কি করে? হাত কেটেছে? পায়ে পড়েছে কি? অন্তিক ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, না ফুবু, কিছু হয়নি, হাত লেগে পড়ে গেল। ইস, ভেঙে গেল যে। সরি, সবার কথার মাঝে আমি ডিস্টার্ব করলাম। সায়রের মা এগিয়ে এসে বলে, না না বাবা, কিছু না, আসো তুমি। এত দেরি হলো কেন? ফাহমিদা বেগমও বলে, হ্যাঁ রে, পায়েলকে দেখতে আসবে জেনেও এত দেরি করলি কেন অন্তিক? অন্তিক বলে। আসলে ফুবু, রাস্তায় জ্যাম ছিল তাই। অন্তিক পরিপাটি হয়ে আসলেও কপালে ঘামের রেশ হালকা। এতটা পথ বাইক নিয়ে রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে। ফাহমিদা বেগম বিচলিত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয় যা, ওনারা তো আছে। অন্তিক একে একে সবার সাথে কথা বলে। ওপরে যাওয়ার সময় কুহুর সামনে গিয়ে একটা রহস্য হাসি দিয়ে ওর হাত ধরে বলে, চল উপরে, আমার কি প্রয়োজন দিবি? এখন থেকে বউয়ের দায়িত্ব পালন কর, দুদিন পর না হলে মনে থাকবে না। কুহু হাত ঝাড়া দিতে নিয়েও দেয় না, কারণ এখন বাড়িতে গেস্টে ভরপুর। তাই অন্তিকের সাথে যেতে থাকে। ছেলে পক্ষের লোক অবাক হয়ে কথাগুলো শুনে থাকলে ফাহমিদা বেগম বলে, অন্তিক আর কুহুর বিয়ে ঠিক ছোট্ট থেকে, কয়েকদিনের মধ্যে কোর্টে গিয়ে বিয়ে হবে। ওনার কথায় মহিলারা বেশ লজ্জা পায়। সায়র এতটা সময় নীরব ছিল, হুট করে দাঁড়িয়ে বলে, আগে চলো তো কোয়েল পাখি। বলেই ওখান থেকে চলে যায়। বাকিরা কখনো কল্পনাও করেনি অন্তিক এমন কিছু করতে পারে। মনি নুসাইবার হাত খামচে ধরে বলে, নুসাইবা হেসে হেসে বলে, বুঝো না, কুহুকে এমনভাবে বউ সেজে শায়ের ভাইয়ের পাশে দেখে চলে চলে। মনি ওর দিকে তাকিয়ে বলে। কুহুকে টেনে নিয়ে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে দাঁড় করিয়ে চোয়াল খামচে ধরে অন্তিক বলল, পিছির বাচ্চা, আজকে কিছু বললাম না তার মানে এই না কখনো বলবো না। কুহু ব্যথায় কুকিয়ে ওঠে। অন্তিকের হাতে এক ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলে, তোর কত বড় সাহস, অন্তিকা কুত্তা, আমার গায়ে হাত দিস বারবার। অন্তিক ওকে পাত্তা না দিয়ে বলে, যা গিয়ে পানি নিয়ে আয়, আমি ক্লান্ত। কুহু ওর দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি আনবো পানি তোমার জন্য? তা নয়তো কি শায়ের জন্য? কুহু ওর কথায় তাচ্ছিল্য হাসলো। তারপর বেড সাইড টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি নিয়ে ওর সামনে গিয়ে ধরল। অন্তিক হাত বাড়িয়ে নিতে যাবে, কুহু পুরো গ্লাসের পানি ওর মাথায় ঢেলে দিল জবজব করে। অন্তিক দু চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে নেয়। কুহু হাতের গ্লাসটা বেডে ফেলে বলে, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না। আমি তোর বউ হইনি, আর হলেও তোকে সেই সাহস দিব না আমাকে আদেশ করার। আর আমাকে আজকে টাচ করেছিস আর টাচ করবি না। অন্তিক হাতের সাহায্যে মুখের বেয়ে পড়া পানিটা মোছে। উঠে খপ করে কুহুর চোয়াল আবার ধরে বলল, তোকে টাচ করার ইচ্ছে আমার নেই। শুনে রাখ, যতদিন আমার নামের সাথে তোর নাম জড়িয়ে থাকবে ততদিন অন্য কারোর সাথে তোকে আমি সহ্য করব না। আর রইল সাহস, সাহসের অভাব নেই, তবু আমি ভার্জিন থাকবো, তোকে টাচ করবো না বেশি। তাই এত ওভার রিয়েক্ট করবি না। কুহু নিজের পা তুলে হঠাৎ করে অন্তিকের সবচেয়ে সেন্সিটিভ জায়গায় লাথি মারে। অন্তিক ব্যথায় আহ বলে সরে যায় কিছুটা। কুহু ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, তোর ভার্জিনিটি যাওয়ার আগে তোর মেশিনটাই নষ্ট হয়ে যাবে কুত্তা। অন্তিক বেডে ধরাম করে বসে পড়ে। কুহু ওর দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে যায়। অন্তিক বিছানায় গা এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলতে থাকে, পেছি তুই শুধু বাড়িতে আয় একবার, তোকে দেখবি কত কাজ করাই। আমার বংশের পেছনে লেগেছে রে এই পেছিটা। অনেক সময় পরে মেহমান চলে গেলে সবকিছু শান্ত হয়ে যায়। সায়র বাসায় এসেছে অনেক আগেই। অন্তিকের সাথেও স্বাভাবিকই ছিল, শুধু কুহুর সাথে কথা কম বলেছে। কুহুর অবশ্য তাতে ভালোই হলো। সায়র যদি তার থেকে দূরে থাকে তাহলেই তো ভালো, সায়রের কষ্ট পাবে না।
কুহু সারাদিন শাড়ি পরেছিল, এখনো শাড়িটা পরে আছে। রাতের অন্ধকারে বাহিরে দাঁড়িয়ে সে আকাশ দেখছে। শান্ত মস্তিষ্কে সে অনুভব করে তার পাশে কেউ আছে। এতগুলো দিনে তার পারফিউমের ঘ্রাণটা ভালোই চিনেছে কুহু। সায়র চুপচাপ তার পাশে দাঁড়িয়ে আছে। কুহু পাশ ফিরে চোখে চোখ রেখে কিছু বলতে যাবে, তার আগেই সায়র এক চিলতে হেসে দিয়ে বলে। কুহু ভ্রু কুঁচকে বলে, কোথায়, কি দেখাবেন? সায়র বলে। কুহুর মনে হলো যাওয়া দরকার, সায়রের সাথে ক্লিয়ার করা দরকার সবকিছু। সায়র অযথা কুহুর জন্য অনুভূতি পোষণ করে, আর এতে কষ্ট হবে সায়রেরই। কুহুকে নিয়ে সায়র হাঁটতে হাঁটতে একটা ছোট্ট পুকুর পাড়ে আসে। পকেট থেকে একটা কাপড় বের করে, পুকুরের পাশে ঘাসের উপর বিছিয়ে দিয়ে বসে। কুহুকে হাতের ইশারায় বসতে বলে। কুহু ওর পাশে বসে পুকুরটার দিকে তাকায়। খুব সুন্দর পুকুরটা, চারপাশে কতগুলো বড় বড় গাছ, তার পাশে বড় বড় গাছের শিকড়গুলো ভাসা ভাসা, একদম পরিষ্কার। কুহু একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, জায়গাটা খুব সুন্দর ভাইয়া। সায়র বলে, রাত হলে সুন্দর গায়ে শান্ত পরিবেশ, আর যদি তুমি পাশে থাকো তাহলে তো আরোই সুন্দর হয়ে যাবে এই পুকুর পাড়ে শান্ত পরিবেশটা। কুহু মুচকি হেসে সামনে তাকায়। সায়র পাশ থেকে একটা প্যাকেট থেকে কিছু বের করে। হালকা কাচের ঝনঝন শব্দে কুহু পাশ ফিরে তাকায়। সায়রের হাতে এক মোট কাচের চুড়ি, অন্ধকারে আবছা দেখা যাচ্ছে নীল হয়তো। সায়র মুচকি হেসে বলে, হ্যাপি বার্থডে কোয়েল পাখি। কুহু খুশি হয়ে বলে, ধন্যবাদ, এবারও আপনি প্রথম। সায়র বলে। হাত দিবে, আমি পরিয়ে দিই। সায়রের চোখে একটু চাওয়া ছোট্ট আবদার। কুহু হেসে দেয় আর হাত বাড়িয়ে দেয় তার দিকে। সায়র হাসি মুখে ওর হাতটা নিয়ে খুব ধীরে ধীরে চুড়িগুলো পরাতে থাকে, যেন প্রতিটি স্পর্শে আরও কিছু সময় পায় হাতটা ধরে রাখার। কুহু ওর দিকে তাকিয়ে আছে। সায়র খুব মন দিয়ে চুড়িগুলো পরাচ্ছে তাকে। কুহু বলে, সায়র ভাইয়া কেন এমন করছেন? আপনি তো জানেন আমি কেমন। আমি তো কুহু বাকিটা বলার আগেই সায়র বলে, অন্তিকের সাথে সব মানিয়ে নিতে চাও তো? কুহুর মুখের দিকে তাকায়। সে এখনো কুহুর হাতে চুড়ি পরাচ্ছে। কুহু বলে, তাহলে কেন আপনি আমার প্রতি নিজেকে দুর্বল করছেন? সায়র হেসে দিয়ে বলে, অন্তিকের সাথে সব মানিয়ে নিতে চাও তাই তো? দুর্বল করে না কোয়েল পাখি, দুর্বল হয়ে যাচ্ছে। তোমার থেকে দূরে গেলে মনে হয় সব ধ্বংস হয়ে যাবে ভেতরে, কাছে আসলে আরও কাছে আসতে ইচ্ছে করে। কুহু বলে, আমি থাকবো অন্তিকের সাথে, ভালোবাসা মায়া দরকার নেই আমার। কিন্তু সমাজের কাছে নিজের মান, নিজের অহংকারে দাগ লাগতে কি করে দেই বলুন? সায়র চুড়িগুলো পরিয়ে হাতটা ছেড়ে দেয়, তারপর পুকুরের দিকে তাকিয়ে বলে, কুহু, তোমাকে যেভাবে চেয়েছি তেমন করে পাওয়া হয়তো আমার ভাগ্যে নেই। তাহলে আমি কি ভালোবাসা থামিয়ে দিতে পারি? না কুহু, পারবো না। তোমাকে আমি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। তোমাকে হারিয়ে তোমাকে পাওয়াই সেই তীব্র ইচ্ছাটা আমার ভিতরে থেকে যাবে। আমি চাইলে একটা জীবন কাটিয়ে দিতে পারি শুধু তোমার অপেক্ষায়। তুমি আসো বা না আসো, আমি থেকে যাব শুধু তোমারই। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এলো। কুহু নির্লিপ্ত দৃষ্টি দিয়ে তার দিকে চেয়ে আছে। কুহু বলে, আমাকে ক্ষমা করবেন সায়র ভাইয়া, আমি বুঝেও আপনার অনুভূতিগুলোকে মূল্যায়ন করতে পারছি না। আমি জানি আপনাকে হারানো মানেই হলো কোনো এক বিরাট খেলায় জ্যাকপট হারানো, তবুও হারালাম। আপনি পাবেন কাউকে যে আপনাকে আপনার মতো করে ভালোবাসবে। সায়র দূর আকাশে চাঁদের দিকে তাকিয়ে বলল, তোমার অপূর্ণতা যদি কোনোদিন কেউ পূর্ণতা করতে পারে, তবে নিঃসন্দেহে সে কেউ সাধারণ হবে না। সে আমার জীবনে আসবে এক অমূল্য প্রাপ্তি হয়ে, যার কাছে কৃতজ্ঞ থাকব আজীবন, কারণ সে সম্পূর্ণ করবে সেই পূর্ণতা। কথাগুলো বলে তারা দুজন চুপ হয়ে যায়। সায়রের কণ্ঠ থামতেই চোখগুলো ঝাপসা হয়ে আসে, যেন তার কলিজায় কেউ হাতুড়ি পিটা করছে। সে ভাবছে সে তো কুহুর এই উত্তরের জন্য প্রস্তুত ছিল, তাহলে কেন আজকে এমন মনে হচ্ছে যে কেউ তার পাথর ছিঁড়ে রক্তাক্ত করে দিচ্ছে। সায়র আবারও পলক ফিরে কুহুর দিকে তাকায়। কুহু মন খারাপ করে আছে, চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে আছে। সে কুহুকে হাসাতে বলে কুহু, উঠল, বিয়ের পরও কি তোমরা ঝগড়া করবে নাকি সারাদিন?
কুহু ওর দিকে একটু তাকিয়ে দেখলো ও হাসার চেষ্টা করছে, তাই কুহুও মজার ছলে বলে দেয়, দেখবেন সায়র ভাইয়া, ওই অন্তিক প্যাঁচাকে আমি কিভাবে শিক্ষা দিই। আমাকে বিয়ে করে বাড়ি তোলা, তাই না? আমিও কম না, প্যাঁচাটাকে শিক্ষা দিয়ে দিব। সায়র একটু ভেবে হাসতে হাসতে বলে। কুহু প্রশ্ন তুক তাকায়। সায়র বলে, তুমি অন্তিকে পেঁচা ডাকো যে তোমাকে পেঁচি ডাকে? কি সুন্দর জামাই আর বউয়ের ভালো লাগার কথাগুলো, বেস্ট জুটি। বলেই ফিক করে হেসে দেয়। কুহুও ওর কথায় হেসে দেয় হো হো করে। নীরব পুকুরের পাড়টা চেয়ে যায় এক অপূর্ণ প্রেমিকের একতরফা প্রেমের সন্তুতায়, আর শব্দ হয়ে রয়ে যায় দুজনের লোক দেখানো হাসি। দূর পিছন থেকে দাঁড়িয়ে কেউ এক মনে তাদের দিকেই তাকিয়ে আছে, চোখে হালকা রাগের রেশ, কিন্তু মন যেন তার চেয়ে বড় শূন্যতাই ভুগছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটেছে সেই কখন। একটু পরেই অন্তিক মনিকে নিয়ে বেরোবে বাড়ি থেকে, আর কুহু নুসাইবা বিকেলে সায়রের সাথে যাবে। অন্তিক রুম থেকে বের হয়ে মনিকে ডাকতেই মনি নিচে নেমে আসে। অন্তিক খেয়াল করে মনি একা, হাত মুষ্টিবদ্ধ করে কপালে ভাঁজ ফেলে সে। মনিকে উদ্দেশ্য করে বলে,